শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। কক্সবাজারের পাতুলি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন ৬০টি নিত্যপণ্যের উপর থেকে কর কমানোর বাজেটও পছন্দ হয়নি বিরোধী দলের। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। জনতুষ্টি অর্জনে বাজেটে প্রতিশ্রুতির ছড়াছড়ি, বলছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য অর্জন নিয়ে সংশয়। উচ্চ মূল্যস্ফীতির সময় এতটা বাড়ানোটা কি খুব প্রুডেন্ট হয়েছে নাকি, এই কোশ্চেনটা আসতেই পারে। ৬,৯৫,০০০ কোটি টাকা করতে গেলে আমার প্রবৃদ্ধি ২৫-৩০% করতে হবে। নেইমারকে ছাড়াই কাল বিশ্বকাপ মিশন শুরু করছে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শক্তিশালী রক্ষণে সেলেসাওদের রুখে দেওয়ার প্রত্যয় মরক্কোর। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারিয়ে ফেলাকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, অন্তত 5 জন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট, টিয়ার শেল। চট্টগ্রামে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাইমকে মারধর ও হেনস্থার অভিযোগ। বিসিবির উদ্বেগ, অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তি দাবি। অস্তিত্ব সংকটে পড়ে মোংলায় কোস্টগার্ডের স্টেশনে বনদস্যুদের হামলা, জানালেন বাহিনীর জোনাল কমান্ডার। অপরাধীদের ধরতে চলছে অভিযান। যুদ্ধবন্ধে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান, শর্ত নিয়ে চলছে পর্যালোচনা। শান্তি প্রচেষ্টার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই বলল তেল আবিব। শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর থেকে কর প্রত্যাহার করেছে সরকার। ফলে এবারের বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এমন স্বস্তির বাজেটের বিরোধিতা করায় বিরোধী দলের উদ্দেশ্য নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, যে বাজেটে কর কমানো হয়েছে, বাড়ানো হয়েছে মদের দাম, সে বাজেটও মানে না বিরোধী দল। পর্যটন নগরী কক্সবাজারে পিএমখালী ইউনিয়নে পাতুলি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করে পথসভায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশে বিএনপির প্রথম এবং দেশি শেষ ঠিকানা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের শক্তি হচ্ছে বিএনপির সবচেয়ে বড় শক্তি। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, দুলাহাজেরা সাফারি পার্ক পরিদর্শন ও মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এছাড়াও জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন, নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। কক্সবাজারের প্রধানমন্ত্রীর এই সফর কভার করছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। অপেক্ষা করছেন আমাদের জন্য রবিন। খাল খনন কার্যক্রমের উদ্বোধন তো শেষ হলো এবং আজ সারাদিন আরও বেশ কিছু কার্যক্রমও রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি যেমনটি জানলাম যে বিকেলে
পৌর বিএনপি আয়োজিত জনসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে একটু বিস্তারিত করে দর্শকদের জানাবেন। বৃষ্টি মোট 11টি কর্মসূচির মতো কর্মসূচিতে যোগ দেবেন আজকে একদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কক্সবাজার সদর, পেকুয়া এবং চকরিয়া, মূলত এই তিনটি অঞ্চল ঘিরেই প্রধানমন্ত্রীর সবগুলো তৎপরতা। এবং সঙ্গে রয়েছে মাতামুহুরী উপজেলা, যেটি নবগঠিত উপজেলা, সেই উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা। প্রধানমন্ত্রী এখানটায় অর্থাৎ এই পাতালি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এখন এই মুহূর্তে ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করছেন। সেই সাফারি পার্কের থেকে একটু এগুলিই মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চল, যেখানে সরকারের নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল বৃক্ষরোপণ কর্মসূচির, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির, জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে সেসব মোকাবেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচির কাজকে প্রাধান্য দিয়ে সরকার বাজেটেও এক ধরনের গুরুত্ব আরোপ করেছে, এমনটিও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি সেই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন দেশব্যাপী। এর আগে ফ্যামিলি কার্ড কিংবা কৃষি কার্ড সেসবের উদ্বোধন হলেও বা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন হলেও এই বৃক্ষরোপণ কর্মসূচিটি এই কক্সবাজার থেকে শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এরপরেই তিনি যাবেন মাতামুহুরী উপজেলায়, তারপর পেকুয়া পৌরসভা যেটি, সেখানটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেই তিনি আসবেন চকরিয়ায়, যেই সমাবেশের কথা বলছিলেন আপনি। সেখানে রাজনৈতিক কর্মসূচি অর্থাৎ রাজনৈতিক দলের প্রধান হিসেবে, বিএনপি প্রধান হিসেবে তিনি সেখানটায় অংশ নেবেন সেই সমাবেশে। এবং চকরিয়ার সমাবেশ শেষ করে প্রধানমন্ত্রী যাবেন মেরিন ড্রাইভে। এবং মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত, কক্সবাজার যেহেতু পর্যটন নগরী হিসেবে খ্যাত, অন্যদিকে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, সেক্ষেত্রে সেটির দিকেও এক ধরনের লক্ষ্য রয়েছে। এবং সেখানটা শেষ করে তিনি চলে আসবেন কক্সবাজার সদরের একটি হোটেলে, তিনি সুধী সমাবেশে যোগ দেবেন। যেই সুধী সমাবেশ থেকে কক্সবাজারবাসীর জন্য তার নানান পরিকল্পনার কথা তিনি তুলে ধরবেন। এবং সেই সঙ্গে কক্সবাজারের উন্নয়ন কিংবা কক্সবাজারের যে পাহাড় ও সমতলের মিশ্রণে সরকারেরই যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল রেইনবো নেশন গড়ে তোলার, সেই রেইনবো নেশনের ক্ষেত্রে সরকার কী ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারে কিংবা কক্সবাজার উন্নয়নের জন্য কী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে পারে, সেসব নিয়ে সুধী সমাবেশের তরফ থেকে যে দাবিগুলো আসবে, সেই দাবিগুলোর প্রেক্ষিতে তাৎক্ষণিক তার এক ধরনের প্রস্তাবনা থাকবে। এবং আজ রাতেই পরে রাত 10টায় ফ্লাইটে তিনি আবার ঢাকায় ফেরার কথা। একটা বিষয় উল্লেখ করতে হয়, বৃষ্টি আজ ভোর থেকেই কিন্তু টানা বৃষ্টি হয়েছে, একেবারে সকাল 10টা অবধি বলা চলে তুমুল বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যে ভিজে চুপচুপ অবস্থায় কিংবা কর্দমাক্ত ফসলি জমির পথসভায় সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল সেটি উল্লেখ করার মতো। এবং যেহেতু প্রথম কর্মসূচি ছিল পিএম খালি ইউনিয়নের পাতালি খাল পুনঃখনন কর্মসূচি, যেই খালটি 1979 সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছেন, যে খাল খনন কর্মসূচির, যার মধ্য দিয়ে এই অঞ্চলের বাকখালী নদী, পাহাড়িয়া নদীর সঙ্গে এক ধরনের সম্পৃক্ত হওয়া এবং ফসল উৎপাদন থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা এই অঞ্চলের মানুষের, সেটির এক ধরনের মাইল ফলক হিসেবে কাজ করেছে। সেই কারণে খানিকটা প্রধানমন্ত্রী যেমন আবেগতাড়িত, তার প্রয়াত পিতার এখানটায় এই পিএম খালি ইউনিয়নে 2বার আসা হয়েছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এসেছিলেন। সেই কারণে সেই জায়গাটায় সন্তান হিসেবে সরকার প্রধান হয়ে আবার আসা, সেটা যেমন তার জন্য একটু আবেগের, ঠিক তেমনি সাধারণ মানুষের জন্য একটা উৎসাহ এবং উৎসাহের একটা বড় উপলক্ষ হিসেবে তৈরি করেছে। খুব স্বভাবতই পর্যটন নগরী কক্সবাজার, সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমানকে নিয়েই তিনি এসেছেন। বিকেলে মেরিন ড্রাইভ কিংবা সৈকতে ভ্রমণ, সেটাও তার একটা প্রধানমন্ত্রী হয়ে সেই পর্যটন খাতকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী পরিকল্পনা গ্রহণ করা যায়, একেবারে সশরীরে চাক্ষুষ সেখান থেকেও খানিকটা অভিজ্ঞতা অর্জন করে তারা নিশ্চয়ই সেই ধরনের পরিকল্পনার কথাও জানাবেন প্রধানমন্ত্রী। আপনি বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ রবিন। প্রস্তাবিত বাজেটের উদ্যোগগুলো ইতিবাচক, জনতুষ্টিতে প্রতিশ্রুতির কমতি নেই, মূল্যস্ফীতির চাপে নাকাল মানুষকে স্বস্তি দিতে পণ্যমূল্য কমানোর উদ্যোগ আছে বাজেটে। স্থবির অর্থনীতিতে গতি ফেরানো এবং ব্যবসা বাণিজ্য চাঙা করতেই নানা খাতে কর ছাড় দেওয়া হয়েছে, যা আশা জাগিয়েছে উদ্যোক্তাদের। তবে সংশয় আছে লক্ষ্যমাত্রা অর্জন এবং এর বাস্তবায়ন নিয়ে। বিদ্যমান সংকটের সমাধান না হলে শুধু কর ছাড় দিয়ে বিনিয়োগ চাঙা করা যাবে কিনা তা নিয়েও সন্দেহ আছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। অর্থনীতিতে বিরাজমান নানামুখী সংকট, স্থবির বেসরকারি বিনিয়োগ, নেই নতুন কর্মসংস্থান, বাড়ছে বেকারের সংখ্যা, মূল্যস্ফীতির চাপেও নাকাল সাধারণ মানুষ। এমন বাস্তবতায় বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাক খাতে আর্থিক টানাপোড়েনের মধ্যেও বড় ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। সাধারণ মানুষকে স্বস্তি দিতে নানামুখী উদ্যোগ আছে বাজেট প্রস্তাবনায়। সামাজিক নিরাপত্তায় যুক্ত হয়েছে নতুন নতুন কর্মসূচি।
আছে স্থবির অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনাও। তবে অর্থের যোগান নিয়ে আছে দুশ্চিন্তা। বিদ্যমান বাস্তবতায় প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব নয়। ফলে এ বাজেট কতটা বাস্তবায়নযোগ্য সেই প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। উচ্চ মূল্যস্ফীতির সময় এতটা বাড়ানোটা কি খুব প্রুডেন্ট হয়েছে নাকি, এই কোশ্চেনটা আসতেই পারে। সেখানে এতটা না বাড়ায়, যেটা ধরেন এই বছরের বাজেট ছিল, নতুন হাই ইম্প্যাক্ট জায়গায় রিঅ্যালোকেট করলে হয়তো বাড়াতে হতো, কিন্তু এতটা বাড়াতে হতো না। বর্তমান অর্থনীতির ধারায় 6,05,000 কোটি টাকা ট্যাক্স রেভিনিউ উঠবে। ইকোনমিক গ্রোথ তো এই বছরও দুর্বল, আগামী বছরও দুর্বল থাকবে। এটা আসলে বাস্তবসম্মত না। সুতরাং অর্থ যদি না আসে, বাস্তবায়নের প্রথম ধাক্কা তো এখানে। 6,95,000 কোটি টাকা করতে গেলে আমার প্রবৃদ্ধি 25-30% করতে হবে। সো এটা খুবই একটা দুরূহ কাজ যদি আদায় করা না যায়। আর যদি ব্যয় যদি যেটা করা হয়েছে সেটা যদি হয়, তো তাহলে তো আমাদেরকে ঘাটতি অর্থায়নে যেতে হবে। বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। শুল্ক ও করে ছাড় দেওয়ার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতাও কমিয়ে আনার ঘোষণা আছে বাজেটে, যা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে বিদ্যমান সংকটের সমাধান না হলে শুধু শুল্ক সুবিধা দিয়ে বিনিয়োগ চাঙ্গা করা যাবে না বলেও মনে করেন তারা। শুল্ক থেকে শুরু করে অগ্রিম কর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওনারা হাত দিয়েছেন, যেগুলো আমাদেরকে একটা স্থানীয় শিল্পায়নকে শক্তিশালী করার একটা উদ্যোগ ওনারা নিয়েছেন। তবে সেটা কি একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করবে কিনা সম্পূর্ণভাবে, সেটার একটা প্রশ্ন থেকে যায়। আপনাকে অবকাঠামো উন্নয়নের ব্যাপার আছে, জ্বালানি নিরাপত্তার ব্যাপার আছে, এবং যত রকম ইউটিলিটিস আছে সব কিছু আপনাকে সাইমালটেনিয়াসলি প্রোভাইড করতে হবে। কর ছাড়, কর পরিবেশ সহায়ক করা, এটা একটা স্টেপ ফরওয়ার্ড, এটা ভালো, ওয়েলকাম। কিন্তু শুধুমাত্র ওইটার ভিত্তিতে আমরা বিনিয়োগ বাড়াতে পারবো না যদি অন্যান্য পিলার যেগুলো স্ট্রাগলিং বা ব্যাপক সংকট আছে সেগুলোকেও আমরা একসাথে একযোগে ঠিক না করি। জ্বালানি তো যে কোনো ব্যবসার একেবারে ফান্ডামেন্টাল। জ্বালানির সংকটটা কিন্তু ওয়েল নোন। এটার জন্য বিজনেস এন্টারপ্রেনার্সরা খুব নার্ভাস, নতুনরা তো আসতেই চাচ্ছে না। সুতরাং জ্বালানি সংকটের সমাধান করতে হবে। দেশীয় বিনিয়োগ চাঙ্গা না হলে বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্যও অর্জিত হবে না বলেও মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। স্থানীয় শিল্পায়নকে যতদিন কনফিডেন্স না বাড়াবেন, আপনি যতই বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করেন, সেটা কিন্তু আসবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশনে নামতে হচ্ছে ব্রাজিলকে। সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভোররাতে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে জয় দিয়ে হেক্সা মিশন শুরুর প্রত্যাশা কোচ কার্লো আনচেলত্তির। বিপরীতে ইনজুরি দুশ্চিন্তার কারণ হলেও সলিড ডিফেন্সে সেলেসাওতে রুখে দিতে প্রস্তুত আফ্রিকান চ্যাম্পিয়নরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনাই বিন তারেক। শঙ্কা শেষ পর্যন্ত সত্যি হলো। বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা ব্রাজিল শিবিরে। নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে সেলেসাওদের। যদিও তাতে মোটেও বিচলিত নন কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ারা হবেন তুরুপেত্তাস। সব মিলিয়ে সেলেসাওদের গতি এবং স্কিল মরক্কোর ডিফেন্স গুড়িয়ে দিতে প্রস্তুত। তবে আফ্রিকান চ্যাম্পিয়নদের মতো কাউন্টার অ্যাটাকিং দলের সামনে একটু অসতর্ক হলেই বড় মাসুল গুনতে হতে পারে সেলেসাওদের। হাইলাইন ডিফেন্স খেলে আক্রমণ সাজাতে গিয়ে তৈরি হতে পারে শূন্যতা। যদিও হেক্সা মিশনে পূর্ণ শক্তি নিয়ে শুভ সূচনা চান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। প্রতিটা বিভাগে আমাদের সেরা পারফর্মটা করতে হবে। আধুনিক ফুটবলে ছোট দল বলতে কিছু নেই। মরক্কো আফ্রিকার অন্যতম সেরা দল। আমরা প্রস্তুত আছি নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপে ভালো একটা শুরু করতে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামে। এখানে মুখোমুখি হবে র্যাঙ্কিং এর 6 ও 7 নম্বর দল ব্রাজিল ও মরক্কো। ইনজুরি শুধু ব্রাজিলের দুশ্চিন্তার কারণ নয়, মরক্কো হারিয়েছে তাদের 2 গুরুত্বপূর্ণ ফুটবলার আফদি ও নায়েফকে। তবে মুখোমুখি পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে আফ্রিকার চ্যাম্পিয়নদের। দু দলের শেষ মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছিল মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল খেলা মরক্কো আছে দারুণ ছন্দে। অ্যাটলাস লায়ন্সদের মাথায় আফ্রিকান সেরার মুকুট, রক সলিড ডিফেন্স এবং মাঝ মাঠের জমাট গাঁথনি। আশরাফ হাকিমির গতি এবং রাইট উইং দিয়ে আক্রমণ সেলেসাও ডিফেন্সকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে হাই প্রেসিং ফুটবলের সামনে মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলে আফ্রিকান জায়ান্টরা।
আমাদের নিজেদের উপর আর আমাদের পারফরমেন্সের উপর ভরসা রাখতে হবে। ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু নেই, তবে তাদের সময়ও করতে হবে। অনেকেই বলছেন এটা আগের মতো সেই ভয়ঙ্কর ব্রাজিল নয়, কিন্তু দিন শেষে দলটার নাম তো ব্রাজিল। নিজেদের সবশেষ ৪৫ ম্যাচের মাত্র ২টিতে হেরেছে মরক্কো, যে আত্মবিশ্বাসে এবার সেলেসাউদের বিপক্ষে অঘটনের গল্প লিখতে প্রস্তুত অ্যাটলাস লায়ন্স। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে উড়ন্ত সূচনা আয়োজক দেশ যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে আয়োজক দেশটি। ম্যাচের শুরুতেই জালের দেখা পেয়ে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। মার্কিন শিবিরকে উল্লাসের উপলক্ষ এনে দিয়েছেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডেমিয়ান বোবাডিলা, আর তারই এক অসতর্ক আত্মঘাতী গোলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। উপহার পাওয়া গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় আয়োজক দেশটি, যার ফলও পেয়ে যায় ৩১ মিনিটে। প্রতিপক্ষের জাল কাপান ফোলারিন, আর প্রথমার্ধের অতিরিক্ত সময় আবারও জাল কাপান ফোলারিন। দ্বিতীয়ার্ধের গোল শোধে মরিয়া হয়ে লড়ছে লাতিন পরাশক্তি প্যারাগুয়ে। ৭৩ মিনিটে মরিসিও খৈলানের এক গোল শোধ দিলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। ম্যাচের অন্তিম মুহূর্তে রেইনার গোলে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ উত্তাপের আঁচ মাঠের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে সাধারণ মানুষের কাছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানান দিতে উন্মুখ সব বয়সী ক্রীড়ামোদী মানুষ। দেশ যেন উৎসবের রঙে রঙিন। জার্সি বিক্রেতা থেকে শুরু করে পতাকার কারিগর, দম ফেলার ফুরসত পাচ্ছে না কেউ। আর এসবকে কেন্দ্র করে চাঙা হয়ে উঠছে এক মৌসুমী অর্থনীতি। কলেজ শিক্ষক মোহাম্মদ আজিম 2 ছেলেকে নিয়ে বাসা থেকে বেশ খানিকটা দূরেই এসেছেন প্রিয় দলের জার্সি কিনতে। বিশ্বকাপের মৌসুমে পরিবারের সবাইকে নিয়ে উন্মাদনায় সামিল হতে জার্সি খুঁজছেন হন্যে হয়ে। ওয়ার্ল্ড কাপ দেখতে ভালো লাগে, তাই জার্সি কিনতে আসছি। আমার ভালো লাগছে এই জার্সি কিনে। গুলিস্তানে জার্সি কেনার জন্য, বাচ্চাদের জন্য কিনবো, পরিবারের সবার সাথে সবার জন্য কিনবো। এবং জার্সি যখন গায়ে দিয়ে আমরা খেলা দেখি তখন অনুভূতিটা একটা বিশেষ অনুভূতি কাজ করে। রাজধানীর বড় স্পোর্টস মার্কেট থেকে খোলা রাস্তা কিংবা ফুটপাত সবখানেই পৌঁছে গেছে ফিফা বিশ্বকাপের উত্তাপ। তবে বিক্রেতারা বলছেন জার্সি সহ আনুষঙ্গিক ক্রীড়া সামগ্রীর সরবরাহ এবার কিছুটা কম। জার্সি কেনার জন্য আসছি, আমার ফ্যামিলি সবাই আর্জেন্টিনা করে, বাচ্চাদের জন্য নিতে আসছি। বাচ্চাদের বলটা খুব চাহিদা বেশি, আর্জেন্টিনা, ব্রাজিল, বেশিরভাগ রোনালদোরা চাচ্ছে বেশি পর্তুগালেরটা বাচ্চাদের, তো মালটাগুলি খুব শর্ট। ছোট বোনের জন্য, ভাতিজার জন্য, সবার জন্য নিচ্ছি, সবাই আর্জেন্টিনা। জার্সির মতো চাহিদার শীর্ষে আছে পতাকাও। ছোট থেকে 50 ফিটের সুবিশাল পতাকা, চাহিদা আছে সব আকারের। যেসব পতাকা 10 ফিট সেগুলোকে আবার অনেকে লুঙ্গি হিসেবে বানিয়ে নিয়ে যাচ্ছেন। সেই 1990 সালে পতাকা এখন আমাদের বাড়িতে আছে, আমি লাগিয়েছি এখন নতুন করে, কিন্তু ওটা রং জ্বলে গেছে, এই জন্য ওইটা নতুন করে একটা কিনে নিয়ে এসেছে, চায়না থেকে কিনে, চায়না নিয়ে। শুধু আমি একটা পতাকাই ব্রাজিল পেয়েছিলাম, কালকে রাতে শিলেছি। এছাড়া সবগুলো আর্জেন্টিনা, আমার দোকানটাই আর্জেন্টিনা টানানো, অনেক চলতেছে আর্জেন্টিনা, অন্য পতাকা খুব কম। ব্রাজিলের ভক্ত আর আমার মেয়ে হলো আর্জেন্টিনার ভক্ত, এই জন্য ব্রাজিল আর্জেন্টিনার 2টা পতাকা মিলে 10 ফুটি পতাকা আছে। এই পতাকাগুলো দিয়ে কেউ লুঙ্গি চাচ্ছে, আমরা তাতে বানিয়ে দিচ্ছি। যে যেভাবে চাচ্ছে তার মন অনুসারে আমরা বানিয়ে দিচ্ছি। ব্রাজিলের পতাকা দিয়ে 10 ফিরিতে লুঙ্গি পাইছে, এই জিনিসটা ভালো লাগছে, যে ভালো কাছে আছে। শুধু প্রিয় দলের জার্সি হলেই চলবে না, অনেকের প্রয়োজন জার্সি কাস্টমাইজেশন। তাই দোকানে দোকানে হিড়িক পড়েছে প্রিন্ট করার। সংখ্যা থেকে শুরু করে খেলোয়াড়ের নাম সবই ছাপিয়ে নেওয়া যাচ্ছে এসব দোকান থেকে। এই সুযোগে প্রিন্টিং ব্যবসায় বেশ চাঙ্গা ভাব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। থেমে নেই বিএসএফের পুশিং চেষ্টা। রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে এপারে ছেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবি জানায় রাতের অন্ধকারে রোকনপুর সীমান্ত দিয়ে 15 জনকে নৌকাযোগে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয় বিজিবি। এদিকে কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন চেষ্টার বিষয়ে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে দেশের সকল সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টেও টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত এই জেলায় হাম ও উপসর্গে
50 জনের প্রাণ গেছে। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে 19 রোগী ভর্তি হয়েছে আর বর্তমানে চিকিৎসাধীন 100 রোগী। সিলেটে গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 38 জন, চিকিৎসাধীন 278 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর, খুলনার বিভিন্ন হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ডেও শয্যা সংকট দেখা দিয়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। দেশের সব নাগরিকের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে উন্নয়নের পথে হাঁটবে বর্তমান সরকার, এ কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হোটেলে ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি নিয়ে রোডম্যাপ অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে তিনি বলেছেন, বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য অর্থনীতিতে সাম্য, ন্যায্যতা এবং অলিগার্কদের ধ্বংস করা। একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই সংস্কার ও অংশীদারিত্বমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে আলাদা টাস্ক ফোর্স গঠন করছে সরকার। That the world gives us the credit that we deserve in the quantity, quality and volume of our talent, our work and our commitment to rule-based world order. We are working around the clock to open new markets and secure supply chains. In our first 100 days, we have seen an exceptionally positive response from all quarters. We have initiated to revamp our capital market. We have got a new Security and Exchange Commission. We have a new commission, all professional people, no political appointment. টিভি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থা। এই ঘটনায় এসআই সহ খুলশী থানার 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাত 11:30টায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে বাসায় যাওয়ার সময় গাড়ি থামিয়ে মারধর করতে থাকে পুলিশ। ক্রিকেটার পরিচয় দিয়েও নিস্তার পাননি নাঈম। এই ঘটনায় বিসিবি উদ্বেগ জানিয়েছে। ডিপিএল এর ম্যাচ শেষে ক্লান্ত শরীরে নাঈম হাসান যখন নিজের শহর চট্টগ্রামে ফিরছিলেন, তখন হয়তো বুক ভরা স্বস্তি ছিল বাড়ি ফেরার। কিন্তু চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে চড়ে বসার পর সেই স্বস্তি যে মুহূর্তের মধ্যে এক দুঃস্বপ্নে রূপ নেবে নাঈম হাসানের কাছে, তা ছিল ভাবনারও অতীত। শুক্রবার রাত তখন 11:30। চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে আসতেই হঠাৎ থমকে যায় তার গাড়ি। ডিবি পরিচয় দিয়ে পথ রোধ করা হয় জাতীয় দলের এই ক্রিকেটারের। এরপর ঘটনা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক তাকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। সাধারণ পোশাকে থাকা এক ব্যক্তি এবং 2 জন পুলিশ সদস্য মিলে কোনো কিছু বোঝার আগেই শুরু হয় মারধর ও হেনস্থা। এমনকি পুলিশকে নিজের পরিচয়পত্র দেখান এই অফিস স্পিনার। জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও রেহাই মেলেনি। নাঈমের ভাষ্য, রাস্তায় জড়ো হয়ে শতাধিক মানুষ তাকে ক্রিকেটার পরিচয় দিলেও এলোপাথারি মার থামায়নি সেই পুলিশ সদস্যরা। তবে রাত পেরোতেই সামাজিক মাধ্যম সহ গণমাধ্যমে ভাইরাল এই খবর। এই ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। অবিলম্বে এই ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোরালো আহ্বান জানায় বিসিবি। পরিবার থেকে মামলা দায়েরের পর অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় খুলশী থানার এসআই সহ 2 পুলিশ সদস্যকে করা হয়েছে সাময়িক প্রত্যাহার। প্রশ্ন উঠছে, চেনা শহরের রাস্তায় যদি এভাবে লাঞ্ছিত ও অনিরাপদ বোধ করতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় আসলে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারিয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে 2 গ্রামবাসী, অন্তত 5 জন আহত হয়েছে। সকাল থেকে উপজেলার শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশ জানায়, শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম ওমরা পালনের জন্য সৌদি আরবে যান। সেখান থেকে দেশে ফেরার পথে তার কাছে একটি লাগেজ দেন হজ কাফেলার পরিচালক মোল্লাম গিয়াসউদ্দিন। লাগেজটি মরিয়ম হারিয়ে ফেলেন। দেশে ফেরার পর এই ঘটনাকে কেন্দ্র করে মরিয়মের নাতি নাইমের সাথে আড়াইবাড়ি গ্রামের মোল্লাম গিয়াসউদ্দিনের বাগবিতণ্ডা। বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়ে হাতাহাতি ভাঙচুরের ঘটনা। এরই জেরে সকালে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রামের লোকজন। খবর পেয়ে পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
আখাউড়ায় আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মিশু, এখন তো বৃষ্টি হচ্ছে, কিন্তু গ্রামবাসীর সংঘাত তো গতকাল থেকে শুরু হয়েছে। এখনকার কি পরিস্থিতি দেখছেন সেখানকার? সবশেষ পুলিশ কি বলছে তাও জানতে চাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসলে আমিও সঠিক বলছেন আপনি, আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই লাইভ করছি। যদিও আপনি যেমনটা জানাচ্ছিলেন সেটা ব্রাহ্মণবাড়িয়ার এই সীমান্তবর্তী কসবা উপজেলার যে শাহপুর এবং আড়াইবাড়ি যে দুটি গ্রাম রয়েছে, সেটা হলো কসবা পৌর শহরের এই দুটি ঐতিহ্যবাহী দুটি গ্রাম। সেই দুই গ্রামের এই যে বাসিন্দা একজন হলো মরিয়ম বেগম, তিনি হজ পালন করতে চান, উমরা হজ শেষে যখন বাংলাদেশে ফিরবেন তখন তার যে মোয়াল্লেমের কাছে রক্ষিত একটি ব্যাগ, যে লাগেজ, ওনার যে লাগেজটা ছিল, সেই লাগেজটা কিন্তু বাংলাদেশে এসে মোয়াল্লিম যে ছিলেন, যে গিয়াসুদ্দিন, সে কিন্তু আড়াইবাড়ির বাসিন্দা, তাকে সেটা বুঝ দিতে পারে নাই। বুঝিয়ে না দেওয়ার কারণে কিন্তু যে মরিয়ম বেগম হজ যাত্রী, তার যে নাতি, সেই নাতি স্বপন, এই বিষয়টা নিয়ে কিন্তু মোয়াল্লেম গিয়াসুদ্দিনের সাথে সম্প্রতি বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে তাকে মারধর করা হয় ওই মরিয়ম বেগমের নাতিকে। এই ঘটনার জের ধরে কিন্তু আজকে সকালে এই দুই গ্রাম, সেটি হলো কসবা পৌর শহরের শাহপুর এবং আড়াইবাড়ি দুই গ্রামের মধ্যে দফায় দফায় কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষ এড়াতে এবং নিয়ন্ত্রণ নিতে কিন্তু কসবা থানা পুলিশ সেখানে টিয়ার সেল নিক্ষেপ এবং ফাঁকা গুলি, রাবার বুলেট গুলি করেন, বর্ষণ করে। সেখানে কিন্তু তাদের যে দুই দফা এবং দুই গ্রামের সংঘর্ষ এবং পুলিশের রাবার বুলেট সহ বেশ কয়েকজন আহত হয় বলে আমাকে কসবা যে আশা ডাক্তার, স্বাস্থ্য কমপ্লেক্সের যে ডাক্তার আছেন আসাদুল্লাহ সাহেব আমাকে সেটি নিশ্চিত করেন। তবে এই বৃষ্টি চলা অবস্থায়ও এই দুই গ্রামে কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে বলে কসবা থানার ওসি নাজির সুলতান আমাকে জানিয়েছেন, এবং সেই সংঘর্ষ এড়াতে এবং নিয়ন্ত্রণে কিন্তু তারা অতিরিক্ত ফোর্স সহ এলাকায় রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন বলে আমাকে জানিয়েছেন নাজির সুলতান। বৈরী আবহাওয়ার মধ্যেও সংঘাত চলছে, যেমনটি বুঝলাম আপনার কথায়। ধন্যবাদ মিশু। সুন্দরবনে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে অনেকটাই কোণঠাসা বিভিন্ন বনদস্যু বাহিনী। চাঁদাবাজি, মুক্তিপণের দাবিতে অপহরণ সহ নানা অপকর্ম করতে না পারায় একটি গ্রুপ জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ড স্টেশনে হামলা চালায়। তাদের ধরতে অভিযান চলছে বলে কোস্টগার্ডের পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম জানিয়েছেন। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা, জলদস্যু দমন ও পুশিন ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি। সহকর্মী রাব্বি সিদ্দিকের রিপোর্ট। বৃহস্পতিবার মংলার জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ড স্টেশনে হামলা ও ভাঙচুর চালায় বনদস্যুদের একটি গ্রুপ। এতে আহত হয় কোস্টগার্ডের বেশ কয়েকজন সদস্য। কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোন কমান্ডার দাবি করেন, জয়মনির ঘোল এলাকায় বনদস্যুদের ঘাঁটি থাকায় সেখানে কোস্টগার্ডের স্টেশন করা হয়। সার্বক্ষণিক টহরের কারণে দস্যুতার সুযোগ না পাওয়ায় এরা হামলা চালায়। সুন্দরবনের মংলা থানাধীন জয়মনির ঘোল এলাকায় দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় উক্ত এলাকায় কোস্টগার্ডের স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হওয়ায় 11 জুন 2026 তারিখে জয়মনির ঘোল এলাকায় অবস্থিত কোস্টগার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। গত 5 মাসে দুটি বিশেষ অভিযানে 42টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, অসংখ্য গোলা বারুদ সহ 39 জন বনদস্যুকে আটক করে সংস্থাটি। এ সময় দস্যুদের হাতে জিম্মি 41 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। তারা জানান, সুন্দরবনে এখনও 6 থেকে 7টি জলদস্যু গ্রুপ সক্রিয় আছে। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। সুন্দরবনে আগে পুশিন হলেও এখন সে সুযোগ একেবারেই নেই। সীমিত জনবল নিয়ে সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। বনদস্যু দমন সহ সুন্দরবনের নিরাপত্তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের অভিযানে বনদস্যুরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ড জানিয়েছে এমন অভিযান এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে আরও জোরদার করবে। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, সুন্দরবন। রাজধানীর কাকরাইলে জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। প্রধান নেতা জনাব কমরেড সাইফুল হক, বিএনপির জাতীয় সংসদের নির্বাচিত সদস্য লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জনাব আছে না ভাই আছে তো সাদাত হোসেন সেলিম ভাই, যিনি শুধু আমার প্রিয় সহকর্মী নয়, ব্যক্তিগতভাবেও আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাদের দক্ষিণ অঞ্চলের একজন সম্ভাবনাময় নেতা আনামা আবু নাসের রহমতুল্লাহ। উপস্থিত আছেন ঝিনাইদহ অঞ্চল থেকে আমাদের দলের পক্ষ থেকে যিনি নির্বাচন করেছেন, ধানের শীষের প্রার্থী ছিলেন জনাব রাশেদ খান। উপস্থিত আছেন মমিনুল আমিন, তমিজউদ্দিন টিটু, সামনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, দায়িত্ব পালনরত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আমি আবারও বিনয়ের সঙ্গে আপনাদেরকে মনে করিয়ে দিই, এই আন্দোলনের একজন পৃষ্ঠপোষক হিসাবে আমরা বাংলাদেশি, সবার আগে বাংলাদেশের এই স্লোগান নিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা রাষ্ট্র মেরামতের বাংলাদেশ করে তারেক রহমানের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাদের নিশ্চয়ই মনে আছে, ফ্যাসিবাদ তার নিজের প্রয়োজনেই বাংলাদেশের রাজনীতিকে কৃত্রিমভাবে মেরুকরণ করতে চেয়েছিল স্বাধীনতা যুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। তাদের সেই সাজানো মেরুকরণকে তারেক রহমানের নেতৃত্বে আমরা ভেঙে দিয়েছি। প্রথমেই স্লোগান উঠেছে, সেদিন প্রবাস জীবন থেকেই তিনি স্লোগান তুলেছেন, যখন জাতি সংকটে কি হবে এর সমাধান, কোথায় যাবে বাংলাদেশ। তিনি তার উত্তরে আমাদের সকলকে সাথে নিয়ে বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সরাসরি শুনছিলেন আপনারা। তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হন। পরে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার উন্নয়নের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি নতুন কমিটির নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গড়ে তুলবার যে লক্ষ্য, যে ভিশন, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। গাজীপুর সিটি কর্পোরেশনের মালিকের বাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে ম্যাট্রিক্স স্টাইলস সোয়েটার নামের ওই পোশাক কারখানার 6ষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সদস্যরা। 6টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। নিয়ম অনুযায়ী মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক হলেও চট্টগ্রামের বেশিরভাগ কাঁচা বাজারে তা মানা হচ্ছে না। কোনো দোকানে মূল্য তালিকা না থাকায় দাম নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। কেজিতে 30 থেকে 40 টাকা বেশিতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। মাছ মাংসের দোকানেও একই চিত্র। আর এর জন্য সিন্ডিকেটের কারসাজিকেই দুষছেন ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের কাঁচা বাজারে বেড়েছে টমেটো, ঝিঙ্গা, করলা, কাঁচামরিচের দাম।
যোগান বেশ ভালো, তারপরও এক এক ব্যবসায়ী দাম হাঁকছেন এক এক রকম। কোনো দোকানেই নেই মূল্য তালিকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের দামটা অনেকটা বাড়ছে। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর একটা প্রক্রিয়া হয়তো নিচ্ছে আর কি। আড়তদার হিসাবে আমাদের কিনা বেচা কিনা ঠিক আছে, ওরা যদি কমে ছাড়ে তো অবশ্যই আমরা কমে কিনবো, অবশ্যই কমে বিক্রি করবো। আরো আছে মূল্য তালিকা 3-4টা আছে, কিন্তু এগুলো এখন ফেলে রাখছি। কেন রাখা হচ্ছে না মূল্য তালিকা জানতে চাইলে সদুত্তর মিলছে না। পুরো বাজার সবাই একজন দেখতে একজন করে, এখন বাজারে সব দোকানে থাকতে হবে, সব দোকানে থাকলে আমিও লাগানো বাধ্যমূলক। সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে মূল্য তালিকা আছে বা কোনটার দাম কত? বুঝবে, কাস্টমার বুঝবে তো। কাঁচা মাল মূল্য তালিকা কমে লাগায়, মাঝে মাঝে লাগায়, যদি বলে একা লাগাইলে দেখা যাবে যে উনি 20 টাকা বিক্রি করছে, আর আমি 15 টাকা লাগাইছি, তখন একটা ঝগড়া সৃষ্টি, দোকানদারে ঝগড়া, আবার কাস্টমার কি করবে ঝগড়া। মাছের বাজারেও স্বস্তি নেই। সাগরের মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নিলেও দাম নাগালের বাইরে। মিঠা পানির মাছের দামও চড়া, এখানেও নেই মূল্য তালিকা। মাংস ও মুরগির দামও ঊর্ধ্বমুখী। এখন একটু দাম বাড়তি তো, ওই সাগরের মাছ যখন আসবে, সব রকম মাছ যখন আসবে, তখন একটু মাছের রেট কমবে। 10-15 দিন যাবে এগুলো লাইন হইতে, তারপরে মাছ ধরে আসবে, তারপরে মাছের দরটা পড়বে। এক এক দোকানে এক এক প্রাইস এবং এক একভাবে দাম বলে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলবে। মূল্য তালিকা থাকলে আমাদের জন্য ভালো হতো, যে আমরা বেরি করতাম যে কোনটা কোনখানের মাছ। বাজার মনিটরিং না থাকার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, দাবি ক্রেতাদের। নিয়মিত তদারকির তাগিদ দিচ্ছেন তারা। এরা সেভাবে যদি গুরুত্ব দিয়ে দেখতো তাহলে কিন্তু আরেকটু ডেভেলপ হতো। আসার আগেই দেখছি সব কিছু টানাই দেয়, কোনটা কোন মূল্য এগুলো আগে বলে দেয়। একমাত্র প্রশাসনের দুর্বলতার কারণে আমরা এই হয়রানির শিকার। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুদ্ধবন্ধে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র, ইরান। তেহরান এবং ওয়াশিংটন বলছে চুক্তির শর্তগুলো নিয়ে চলছে শেষ মুহূর্তে যাচাই বাছাই। এই পরিস্থিতিতে ইরান বলছে সমঝোতার জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র সেগুলো বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যদিও ইসরায়েল বলছে এই চুক্তিতে কোনো সম্পৃক্ত থাকবে না তেল আবিবের। দফায় দফায় বৈঠক আর এর মাঝে পাল্টাপাল্টি হামলা, সব মিলিয়ে বারবার শঙ্কার মুখে ইরান ইসরায়েল বহুল আলোচিত সমঝোতা চুক্তি। গেল বৃহস্পতিবার ইরানের উপর পূর্ব পরিকল্পিত হামলা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে সম্ভাবনা দেখা দেয় যুদ্ধবন্ধে সমঝোতা চুক্তির। এবার তেহরান ওয়াশিংটনের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে চুক্তির খুব কাছাকাছি রয়েছে দুপক্ষই। সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পর নতুন কোনো যুদ্ধ শুরু না করার অঙ্গীকার করবে যুক্তরাষ্ট্র ইরান। এরপর 60 দিনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে, যার লক্ষ্য হবে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো। যদিও ইরানের হুঁশিয়ারি, প্রতিশ্রুতির ব্যত্যয় হলে বাতিল হয়ে যাবে চুক্তি। যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এখানে কোনো যদি কিন্তু তবে থাকার সুযোগ নেই। সমঝোতা এবং চুক্তি বাস্তবায়নে এর কোনো বিকল্প নেই। এদিকে ইসরায়েল বলছে চুক্তির সাথে কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না তাদের, ফলে বন্ধ করবে না লেবাননে হামলাও। নিজেদের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নেবে তেল আবিব। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়ে নতুন ইতিহাস গড়লেন প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ার বাজারে প্রবেশের পরেই করেছে বাজিমাত। বাজার মূল্য পৌঁছে গেছে $2 ট্রিলিয়ন উপর। এরপরেই মাস্কের সম্পদের পরিমাণ এখন $1.1 ট্রিলিয়ন দাঁড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 135,20,000 কোটি টাকা। ট্রিলিয়ন হিসেবটা বুঝতে পারছেন কি? একের পর শূন্য সংখ্যা 12টি। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এখন $1 ট্রিলিয়ন মালিক, অর্থাৎ 1000 বিলিয়ন কিংবা বলা যায় 1 লাখ কোটি ডলার। ব্যবসায়ী থেকে ধনকুবের, এরপর বিলিয়নিয়ার থেকে বিশ্বের শীর্ষ ধনী। এবার সম্পদের পরিমাণে ছাড়িয়ে গেলেন নিজেকেই। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে প্রবেশ করলেন ইতিহাসের নতুন অধ্যায়ে। নাসডাকে তালিকাভুক্তির দিনই বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহে মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের বাজার মূল্য পৌঁছে যায় প্রায় $2.2 ট্রিলিয়ন। $135 নির্ধারিত মূল্যের শেয়ার ছাড়ার কথা থাকলেও লেনদেন শুরু হয় $150, আর দিনের এক পর্যায়ে তা ছাড়িয়ে যায় $176। শেষ পর্যন্ত বন্ধ হয় $161। স্পেসএক্সে মাস্কের মালিকানা 42%। ব্লুমবার্গের
ট্রাম্পের তথ্য অনুযায়ী কোম্পানিটিতে তার শেয়ারের বর্তমান মূল্য প্রায় $767 বিলিয়ন। এছাড়া আরেক জায়ান্ট প্রতিষ্ঠান টেসলার $168 বিলিয়ন শেয়ারও রয়েছে তার। সামাজিক মাধ্যম এক্স সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের মালিকও তিনি। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় কারি কারি অর্থ খরচ আর তার প্রশাসনে কাজ করে কয়েক মাসের জন্য রাজনীতিবিদ বনে গিয়েছিলেন ইলন মাস্ক। তাতে অবশ্য দুর্নামি কুড়িয়েছেন। সম্পর্কের অবনতিও হয়েছে মার্কিন প্রেসিডেন্টের সাথে। সরকারি দায়িত্ব ছেড়ে আবার নিজের ব্যবসায় মনোযোগ দেওয়ার পর থেকেই একের পর এক বাজিমাত। গত বছর অক্টোবরে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে $1/2 ট্রিলিয়ন সম্পদের মালিক হয়েছিলেন মার্কিন ধনকুবের। মূলত মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্যাটেলাইট ইন্টারনেট খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কারণেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে তার সম্পদ। ফোর্বসের সূচক অনুযায়ী ধনীর তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে রয়েছেন গুগল প্রধান ল্যারি পেজ। তার সম্পদের পরিমাণ $294 বিলিয়ন কিছু বেশি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এ ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। দেখার আমন্ত্রণ।